বিসমিল্লাহির রহমানির রহিম। একাদশ বিজ্ঞান শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, রাজশাহী কলেজ আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ সারওয়ার জাহান, সহকারী অধ্যাপক, গণিত বিভাগ, রাজশাহী কলেজ। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। এর আগে আমরা নবম অধ্যায়ের অন্তরীকরণ থেকে বেশ কিছু আলোচনা দেখেছি। আজকে ওই বিষয়গুলি আরো একটু পরিষ্কার করার জন্য আজকে আরো একটি টপিকস নিয়ে আলোচনা করব। পর্যায়ক্রমিক অন্তরজ, সাকসেসিভ, অর্থাৎ একটি ফাংশনকে যদি আমরা ধারাবাহিকভাবে বারবার যদি তাকে অন্তরীকরণ করি, তাহলে শেষ পর্যায়ে গিয়ে সেই ফাংশনটির কি হয় সেটি আমাদের দরকার। ফাংশনের তোমার প্রকৃতি জানার জন্য এই পর্যায়ক্রমিক অন্তরজটা আমাদের জানা খুব দরকার। অর্থাৎ তোমরা দেখেছো এর আগে ম্যাক্সিমাম মিনিমাম তোমাদের হয়ে গেছে। কোনো ফাংশন ঊর্ধ্বগামী কিংবা নিম্নগামী কোন নির্দিষ্ট বিন্দুতে, কিংবা কোনো ফাংশনের সর্বোচ্চ বা সর্বনিম্ন মানগুলি কোথায় পাওয়া যায় ইত্যাদি, এই বিষয়গুলি জানার জন্য আমাদের পর্যায়ক্রমিক অন্তরজ দরকার হয়। তোমাদের এখানে দেখেছো তোমরা ম্যাক্সিমাম মিনিমাতে, অর্থাৎ ফাংশনের সর্বোচ্চ সর্বনিম্ন মান বের করতে গিয়ে তোমরা দুইবার ডেরিভেটিভ করেছো, দুইবার অন্তরীকরণ করেছো। কিন্তু আরো উপরের শ্রেণীতে তোমরা দেখবে সেগুলি আরো বেশি, অর্থাৎ অন্তরীকরণ আমাদের 3, 4, 5 ইত্যাদি যে কোনো সংখ্যক বার হতে পারে। যাই হোক, পর্যায়ক্রমিক অন্তরীকরণ আমরা বলছিলাম কি, যে একটি ফাংশন যদি আমরা ওয়াই বলি, ওয়াই ইকুয়াল টু যদি আমরা কিছু একটি ফাংশন কল্পনা করি, কিংবা সেটাকে যদি আমরা এফএক্স দিয়ে বলি, তাহলে এগুলোকে আমরা দেখেছি একবার যদি ডেরিভেটিভ করি তাহলে সেটাকে আমরা বলেছিলাম ডিওয়াই বাই ডিএক্স, কিংবা এফএক্স যদি হয় তাহলে এফ ড্যাশ এক্স। যদি আমরা দুইবার ডেরিভেটিভ করি তাহলে ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার, কিংবা এরকম আরো দেখেছি আমরা এ ওয়াই ফাংশনকে আমরা এভাবেও ডেরিভেটিভ করেছি। অর্থাৎ এ ওয়াই কে আমরা ওয়াই ওয়ান দিয়ে একবার ডেরিভেটিভ বুঝি, ওয়াই টু দিয়ে একবার দুইবার, ওয়াই থ্রি দিয়ে তিনবার। ঠিক এখানে আমাদের ট্রিপল ড্যাশ এক্স, এখানে হয় ডি কিউব ওয়াই ওয়াই ডি এক্স কিউব ইত্যাদি ইত্যাদি। এইভাবে চলছে আমাদের এই জিনিসগুলো, এবং এগুলোর সাথে তোমাদের পরিচয় যদি হয়েছে আবার একটু স্মরণ করে দেওয়ার জন্য আর কি। তাহলে বারবার ডেরিভেটিভ করলে একটি ফাংশনের কি ঘটনা ঘটে তারই কয়েকটি রূপ আমরা দেখি। এর আগে তোমরা দেখেছো, তারপরে আরো একটু ডিটেলস দেখি। যেমন সব ধরনের ফাংশন, ত্রিকোণমিতিক ফাংশন ইত্যাদি, এগুলোকে আমরা দেখবো এইভাবে। যেমন দেখা যাক, মজার একটি ঘটনা দেখি। y ইকুয়াল টু যদি x টু দি পাওয়ার n হয়, তাহলে তাকে আমরা কতবার ডেরিভেটিভ করলে নির্দিষ্ট মান পাবো, এবং তারপরে শেষ পর্যন্ত আমরা যদি n সংখ্যক বার ডেরিভেটিভ করি, অর্থাৎ যতগুলি পাওয়ার আছে ততগুলি বার যদি ডেরিভেটিভ করি, তাহলে কি ঘটনাটা ঘটে সেটা আমরা একটু দেখতে চাই। যেমন আমরা তার আগে একটা এক্সাম্পল দিই। y ইকুয়াল টু আমরা এই n এর মানটাকে আমরা ফিক্সড করে দিই, x টু দি পাওয়ার 4 করে দিলাম। তাহলে একে আমরা পর্যায়ক্রমে ডেরিভেটিভ করতে থাকবো, দেখা যাক কি হয়। তাহলে যদি y1 বলি 4x কিউব হবে, যদি y2 বলি তার মানে আর আবার ডেরিভেটিভ 12x স্কোয়ার হবে, যদি আরো একবার ডেরিভেটিভ করি 24x হবে, যদি আরো ডেরিভেটিভ করি y4 ইকুয়াল টু 24 হবে, আরো ডেরিভেটিভ করি y5 ইকুয়াল টু 0 হয়ে যাবে। এই বিষয়, এই জায়গাটি আমাদের yn আমরা দেখব, এই জায়গাটি আমাদের লক্ষ্য করব, এবং এখান থেকে আমাদের একটি এমসিকিউ কোশ্চেন হয়ে যাবে, খুব সুন্দর একটি কোশ্চেন হবে। তাহলে এটাকে আমরা একটু যদি নতুন করে লিখি, তাহলে এইটিকে আমরা লিখতে পারবো এইভাবে, ফ্যাক্টোরিয়াল 4 আকারে লিখতে পারবো এইরকম। অর্থাৎ লাস্টে আমাদের যে ফাংশনটি হবে, অর্থাৎ আমরা জানি ফ্যাক্টোরিয়াল 4 আমার এখানে দরকার, শেষ পর্যায়ে দরকার, এটা আমার দরকার নেই। যতগুলি পাওয়ার ছিল ততবার ডেরিভেটিভ করেছি, ফ্যাক্টোরিয়াল তত হয়েছে। এটা শুধু
এক্স টু দি পাওয়ার এন এন যদি আমাদের পূর্ণ সংখ্যা হয় তাহলে সেই ক্ষেত্রে এটি সম্ভব। তাহলে আমরা এখানে কি পাবো? একই কথা। তাহলে ওয়াই ওয়ান ইকুয়াল টু যদি আমরা বের করি এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, ওয়াই টু ইকুয়াল টু এন ইন্টু এন মাইনাস ওয়ান এক্স টু দি পাওয়ার এন মাইনাস টু, ওয়াই থ্রি ইকুয়াল টু এন ইন্টু এন মাইনাস ওয়ান এন মাইনাস টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস থ্রি, ইত্যাদি ইত্যাদি চলছে আমাদের। তাহলে সেক্ষেত্রে আমরা যদি এন বার ডেরিভেটিভ করি তাহলে কি হবে? ওয়াই এন ইকুয়াল টু আমার কত হবে? আমি এখানে দেখো, খেয়াল করে দেখো তোমরা, 1 2 3 তিনবার ডেরিভেটিভ করেছি, তিনটি আমাদের এখানে টার্ম আসছে। তাহলে এবং পাওয়ারের ক্ষেত্রে আমাদের যত পাওয়ার ছিল সেখান থেকে যতবার ডেরিভেটিভ ততবার বিয়োগ হয়ে গেছে। তাহলে এখানে আমাদের কতবার হবে? তাহলে এন ইন্টু এন মাইনাস ওয়ান এন মাইনাস টু ডট ডট এ করতে করতে আমরা যদি কমাতে থাকি তাহলে শেষ পর্যায়ে আমাদের গিয়ে দাঁড়াবে 3 2 1, অর্থাৎ এখানে আমরা নিশ্চয়ই দেখাতে পারি। সেটা হলো এটা যে পাওয়ারগুলি আমাদের কেমন করে লেখা যায়, এটি এখান থেকে আমরা যেটা পাবো 4, তারপরে পাবো, এটাকে আমি বিস্তারিত লিখি 4, তারপরে পাওয়ার ছিল 3x স্কোয়ার, এখানে ছিল আমাদের 4 3 2x, তারপরে ছিল কত আমাদের 4 3 2x এর জন্য 1। তাহলে আমরা এখন যদি x এর পাওয়ার লিখি তাহলে কি লিখবো? x এর পাওয়ার কত পাওয়ার হবে? যতবার আমি ডেরিভেটিভ করেছি আমরা এটাকে এভাবে লিখতে পারতাম, একবার ডেরিভেটিভকে লিখতে পারতাম 4 মাইনাস 1, ঠিক একইভাবে এখানে আমরা লিখতে পারতাম 4 মাইনাস 2, এখানে লিখতে পারতাম 4 মাইনাস 3, এখানে আমরা লিখবো 4 মাইনাস 4। তার মানে 4 টু দি, এটা আমার x টু দি পাওয়ার 0, এটি 1 হয়ে যায়, তার মানে এটি আমার আর থাকে না। তার মানে লাস্ট পদটি আমাদের কেমন হবে? ওখানে আমাদের আর x থাকবে না। ঠিক একইভাবে আমরা যদি এইভাবে কল্পনা করি তাহলে এখানে কি হবে? x টু দি পাওয়ার n মাইনাস 1, এটির মতো এটি আমাদের 0 হয়ে যায়, x টু দি পাওয়ার 0 তাহলে 1 হয়ে যায়, অর্থাৎ লাস্ট পদটি আমাদের অ্যাকচুয়ালি 1 থাকবে। এই তো আমাদের কাজ। তাহলে এটি আমাদের কি দাঁড়াবে? আমরা জানি ধারাবাহিকভাবে যদি আমাদের অর্থাৎ ক্রমিক নাম্বারগুলির গুণফল যদি যে কোনো সংখ্যা থেকে 1 পর্যন্ত ক্রমিকভাবে গুণ করা থাকে সেটি আমাদের ফ্যাক্টরিয়াল, তাহলে এটিও ফ্যাক্টরিয়াল n হয়। তাহলে আবার এখন ব্রিফ কোশ্চেন দেওয়া থাকবে, x টু দি পাওয়ার n দেওয়া থাকবে y ইকুয়াল টু x টু দি পাওয়ার n। এখন তোমাকে বলবে যে y n ইকুয়াল টু হোয়াট? ফ্যাক্টরিয়াল n দিতে পারি, y ইকুয়াল টু n মাইনাস ফ্যাক্টরিয়াল 1 এটি করে দিতে পারে। এগুলো কিন্তু তোমাদের ভুল উত্তর হিসেবে দেওয়া থাকতে পারে। y n ইকুয়াল টু 0 দিতে পারে, অথবা তোমাকে এভাবে করতে পারে যে এই প্রবলেমটি থেকে আমাদের তোমাকে দেওয়া হবে যে x টু দি পাওয়ার n যদি y ইকুয়াল টু x টু দি পাওয়ার n হয় তাহলে y n প্লাস 1 ইকুয়াল টু হোয়াট? তাহলে তোমাকে ফাঁকি দিবে, লিখবে ফ্যাক্টরিয়াল n দিতে পারে একটি উত্তর, n প্লাস 1 একটি ফ্যাক্টরিয়াল দিতে পারে, একটি 0, একটি n মাইনাস 1, ইত্যাদি ইত্যাদি। তাহলে নিশ্চিত আমরা এখানে দেখছি যে যদি n এর মান যদি পূর্ণ সংখ্যা যোগবোধক পূর্ণ সংখ্যা হয় তাহলে সেক্ষেত্রে আমাদের যতবার n এর মান যত হবে তার চেয়ে একবার ডেরিভেটিভ করলেই, একবার বেশি ডেরিভেটিভ করলে সেটি 0 হয়ে যাবে। তার মানে এটি পরবর্তীতে আর ডেরিভেটিভ করলে আর মান থাকবে না, প্রতি ক্ষেত্রে 0 মান আসবে, সেটি ক্ষেত্রে আমরা খেয়াল করতে হবে। তাহলে n যদি আমাদের ধনাত্মক পূর্ণ সংখ্যা হয় সেক্ষেত্রে yn ইকুয়াল টু ফ্যাক্টরিয়াল n হবে। এবং আরো কিছু যদি আমরা দেখি, সাপোজ y ইকুয়াল টু e টু দি পাওয়ার ax, তাহলে এখানে আমাদের এবার আমরা এটিকে n বার ডেরিভেটিভ করব, তাহলে কি হবে? আগের ফাংশনে দেখলাম যে চলকের পাওয়ার ছিল n এবং সেটি একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা। এবার কিন্তু আমাদের ফাংশনটি অন্যরকম, তাহলে সেটি আমরা কি করব দেখি। আমরা ডেরিভেটিভ করি, একটি জেনারেল ফর্মুলা আমরা তৈরি করতে পারি কিনা। y1 ইকুয়াল টু e টু দি পাওয়ার ax, আমরা জানি e টু দি পাওয়ার x মনে করবে, এটিকে ডেরিভেটিভ করবে e টু দি পাওয়ার x, ডেরিভেটিভ e টু দি পাওয়ার x, তার সাথে কি করতে হয় d dx, যেটিকে আমরা x মনে করছি তার ডেরিভেটিভ দিয়ে গুণ করে দিতে হয়। তাহলে চলে আসলাম e টু দি পাওয়ার ax, এর ডেরিভেটিভ করলে এ তো আমার কনস্ট্যান্ট, x এর ডেরিভেটিভ আমরা জানি 1, তাহলে এটিকে এ দিয়ে গুণ হবে। তাহলে আমরা এখন এটিকে যদি লিখতে চাই e টু দি পাওয়ার ax, এটি যদি আমরা আবার ডেরিভেটিভ করি y2, তাহলে কি হবে
এ আমার সামনে আসেই, আমরা ডেরিভেটিভ করব এইটাকে, তাহলে ই টু দি পাওয়ার এ এক্স, আবার আগের মতোই এ এক্স এর জন্য একটি এ আসবে, ইকুয়াল টু হবে এ স্কোয়ার ই টু দি পাওয়ার এ এক্স। আমরা যদি আরো একবার ডেরিভেটিভ করি তাহলে একটি সিদ্ধান্ত যেতে পারবো, এ স্কোয়ার আসে আমার ই টু দি পাওয়ার এক্স কে ডেরিভেটিভ করলে ই টু দি পাওয়ার এক্স ইন্টু আবার এ পাবো ইকুয়াল টু এ কিউব ই টু দি পাওয়ার এ এক্স। তাহলে অতএব আমরা যদি এটিকে পর্যায়ক্রমে ডেরিভেটিভ করতে থাকি এন সংখ্যক বার, তাহলে ওয়াই এন ইকুয়াল টু হবে আমার, দেখতে পাচ্ছি দেখো, একবার ডেরিভেটিভ করলে এর এক পাওয়ার ছিল, দুইবার ডেরিভেটিভ করলে দুই পাওয়ার, তিনবার ডেরিভেটিভ করলে তিনবার, কাজে এন বার ডেরিভেটিভ করলে আমি পাবো এ টু দি পাওয়ার এন ই এক্স। এখন তোমাকে যদি ওয়াই এন প্লাস ওয়ান বার এবার ডেরিভেটিভ করে, এবার কি হবে? তাহলে নিশ্চিত কোনো ঝামেলা নেই, আরো একবার ডেরিভেটিভ করলে এ টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ই টু দি পাওয়ার এ এক্স আসবে। এইবার তোমাকে ফাঁকি দিবে। আগের মতো আমরা বলছিলাম যে একবার এন এর চাইতে একবার বেশি ডেরিভেটিভ করলেই সেটি জিরো হয়ে যাচ্ছিল, এবার কিন্তু এন এর চাইতে একবার ডেরিভেটিভ অর্থাৎ এন প্লাস ওয়ান বার ডেরিভেটিভ, এবার এন এর সাথে কোনো সম্পর্ক নেই, বিধায় এটা যতবার ডেরিভেটিভ করবে এ এর পাওয়ার ততটি হবে এবং ই টু দি পাওয়ার এক্স থেকে যাবে। কাজে এখানে আবার তোমাকে একইভাবেই এটা যদি ফাংশন হয় তাহলে সেক্ষেত্রে তোমাকে বলবে যে নিচের কোনটি সঠিক, তার মানে ওয়াই প্লাস এন সংখ্যক বার, এন প্লাস ওয়ান সংখ্যক বার যদি দেয়, এত সংখ্যক এত এর মান নিচের কোনটি যদি ইত্যাদি বলে, তাহলে আবার তোমাকে ফাঁকি দিবে কিভাবে, এ টু দি পাওয়ার এন ই টু দি পাওয়ার এক্স দিবে, এ টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ই টু দি পাওয়ার এক্স দিবে, আবার তোমার একটা ঝোঁক লেগে আসে এন প্লাস ওয়ান বার ডেরিভেটিভ গুলো সেটি জিরো হবে, তোমাকে জিরো দিতে পারে ইত্যাদি ইত্যাদি, আবার সরাসরি তোমাকে ফাঁকি দিতে পারে ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্স বিধায় ই টু দি পাওয়ার এক্স, তো এটাও একটা ফাঁকি দিতে পারে। কাজে এই জিনিসগুলো আমাদের একটু খেয়াল করা লাগবে যে ফাংশনগুলির উপরে ডিপেন্ড করবে সেটি বারবার ডেরিভেটিভ করলে সেটি কি দিবে। তাহলে এক্সপোনেনশিয়াল ফাংশন গেল, এবার আমরা দেখবো ত্রিকোণমিতিক ফাংশন। মজার একটি ফাংশন নিয়ে আমি আলোচনা করার জন্য এতক্ষণ চেষ্টা করছি। এই ফাংশনটি আমাদের খুব জরুরি, বিশেষ করে উচ্চতা দক্ষতার জন্য এটা খুবই জরুরি আমাদের। দেখি আমরা y ইকুয়াল টু সাপোজ সাইন এক্স, এটিকে ডেরিভেটিভ করলে কি হবে, বারবার পর্যায়ক্রমে ডেরিভেটিভ করতে থাকলে অর্থাৎ এন সংখ্যক বার ডেরিভেটিভ করলে সেটি কি দাঁড়াবে। আমরা জানি যে ত্রিকোণমিতিক ফাংশনগুলিকে ডেরিভেটিভ করলে সাইনকে ডেরিভেটিভ করলে আমরা কস পাবো, কস থেকে ডেরিভেটিভ করলে মাইনাস সাইন, আবার সাইন থেকে কস, আবার কস থেকে সাইন ইত্যাদিতে সাইন কস ইত্যাদি হতে থাকবে। সেক্ষেত্রে আমাদের একটু একে আমরা জেনারেলাইজড করতে চাই, অর্থাৎ একটা নির্দিষ্ট ফর্মুলা দিয়ে তাকে প্রকাশ করতে চাই। সেক্ষেত্রে আমরা দেখি একটু চেষ্টা করি। তাহলে ওয়াই ওয়ান ইকুয়াল টু কত হবে, আমি জানি কস এ এক্স ইন্টু এ হবে, কারণ এটুকু আমরা এক্স মনে করছি তাই। তাহলে থাক ওটি, আবার কি লিখবো, ওয়াই টু ইকুয়াল টু আবার ডেরিভেটিভ করবো, এ তো আমার আছে এইটি কনস্ট্যান্ট, কোসের জন্য মাইনাস সাইন এক্স ইন্টু আবার এ, তার মানে আমরা এখান থেকে কি পাবো, মাইনাস এ স্কোয়ার সাইন এক্স, এই তো আমার রেজাল্ট। এবার এটিকে যদি আমরা আরো ডেরিভেটিভ করতে চাই, যদি তিনবার ডেরিভেটিভ করি তাহলে দেখি মাইনাস এ স্কোয়ার ছিল সাইন এক্স এর ডেরিভেটিভ কস এ এক্স, আর আবার আগের একটি এ পাবো, তার মানে শেষ পর্যন্ত আমার দাঁড়ালো মাইনাস এ স্কোয়ার এ কিউব কস এ এক্স। এভাবে চলতে থাকবে। এখন আমাদের যে কাজটি করতে হবে সেটি হলো কি এমন আমরা বুদ্ধি করলে আমরা একটা জেনারেল ফর্মুলা যেতে পারবো, সেই ফর্মুলাটি আমাদের খুঁজে বের করতে হবে। সেটি হলো আমরা দেখতে পাচ্ছি কস এ এক্স এ ইন্টু কস এক্স, এটিকে আমরা কিভাবে লিখতে পারি দেখি। এখান থেকে যদি আমরা একটা ফর্মুলা তৈরি করার চেষ্টা করি, ত্রিকোণমিতিক ফর্মুলার সাথে আমাদের বেশ পরিচিতি আছে, আমরা যদি এই কাজ করি, এ ইন্টু এ তো ছিল আমার, কস এক্স কে আমি লিখতে চাই সাইন পাই বাই 2 প্লাস এক্স, এ মানটি কোথায় যায়, এটি নিশ্চিত পাই বাই 2 প্লাস সামথিং, সাইনের মান সাইন পাই বাই 2 প্লাস সামথিং সেকেন্ড কোঅর্ডিনেটে যায়, সেকেন্ড কোঅর্ডিনেটে সাইন এটি আমাদের পজিটিভ মান দিবে, পজিটিভ মান, এবং
যেহেতু আমরা উলম্ব রেখার সাথে সম্পর্ক করছি, তোমরা ত্রিকোণমিতিক সংযুক্ত করে ত্রিকোণমিতিক অনুপাত ইত্যাদি বিভিন্ন যে অধ্যায় থেকে শিখেছো এখান থেকে, তাহলে এটি আমাদের উলম্ব রেখার সাথে সম্পর্ক বিধি। এটা আমাদের কি হবে, sin থেকে cos ax হয়ে যাবে। তাহলে আমরা এটা লিখতে পারি। এবার এটাকে আমরা একটু দেখতে চাই, এটা কিভাবে লেখা যায়। এটা সমান যদি আমরা লিখি a স্কয়ার sin 2π/2 প্লাস ax যদি লিখি তাহলে লেখা যায় কিনা, হ্যাঁ না তোমাদের উত্তর চাই। সেক্ষেত্রে একটু খেয়াল করে দেখো, আমরা 2π/2 বলতে তো পাই প্লাস এক্স, পাই প্লাস এক্স কোথায় যাবে, এটি থার্ড কোঅর্ডিনেটে চলে যাবে। থার্ড কোঅর্ডিনেটে চলে গেলে কি হবে, সেটি নেগেটিভ মান দিবে এবং এটি যেহেতু থার্ড কোঅর্ডিনেট, আমি পায়ের সাথে অনুভূমিকের সাথে সম্পর্ক নিয়েছি বিধায় সাইন থেকে যাবে, তার মানে এটি লেখা যাবে। তাহলে এখানে আবার চলে আসি, আবার এখানে মাইনাস এ কিউব আছে, তাহলে এ কিউব এবং এ cos x কা দেখি আবার sin 3π/2 প্লাস ax, এটি হবে কিনা দেখি, আবার চেক করে দেখি। 3π/2 প্লাস ax কোথায়, থার্ড কোঅর্ডিনেটের আমাদের 3π/2 এটি, তাহলে আমাদের থার্ড কোঅর্ডিনেট 2 3 তিনটে 90 ডিগ্রি, তারপরে প্লাস সামথিং আমার এই ঘরে চলে আসে। এই ঘরে সাইনের মান মাইনাস দেবে, কি হবে, সাইন থেকে যেহেতু উলম্ব রেখার সাথে সম্পর্ক, সাইন চেঞ্জ হয়ে কস হয়ে যাবে, তার মানে এটিও ঠিক আছে। তাহলে আমরা এখন যদি জেনারেলাইজ করি, অর্থাৎ n বার যদি তাকে ডেরিভেটিভ করি, তাহলে শেষ পর্যন্ত আমি একটি আকারে লিখতে চাই, সেই আকারটি আমরা এখন দেখতে চাই। ভালো করে খেয়াল করে দাও, একবার ডেরিভেটিভ করবে 1π/2, অর্থাৎ একবার ডেরিভেটিভ 1π/2, দুইবার ডেরিভেটিভ করলে 2π/2, তিনবার ডেরিভেটিভ করলে পেয়েছি 3π/2। তাহলে নিশ্চিত আমরা যদি 4 বার ডেরিভেটিভ করি তাহলে লিখতে পারবো a⁴ sin 4π/2 প্লাস x। তাহলে আমরা এবার n বার ডেরিভেটিভ করব, তাহলে yn ইকুয়াল টু নিশ্চিত a⁴n sin nπ/2 প্লাস ax, এটি আমাদের অ্যান্সার। এবার তোমাদের হোমওয়ার্ক দেওয়া থাকলো একটি y ইকুয়াল টু cos ax, এইটি তোমরা রেডি করবে। এটিকে y n ইকুয়াল টু হট, ব্রিফ কোশ্চেনের জন্য, অ্যাডমিশন টেস্টের জন্য খুবই জরুরি। এটি তোমরা নিজেরা তৈরি করবে যে y ইকুয়াল টু cos ax যদি হয় তাহলে yn ইকুয়াল টু কি আমরা জেনারেলাইজ করতে পারি, অর্থাৎ সংক্ষিপ্ত আকারে এভাবে লিখতে পারি। এই জিনিসটা তোমরা তৈরি করবে, একইভাবে এটার সাথে মিল করে করতে পারবে তোমরা, আশা করি। তাহলে আমরা দেখলাম পর্যায়ক্রমিক এই জিনিসগুলি। পর্যায়ক্রমিক আমাদের ব্যবহার কোথায় আছে আমরা একটু দেখি। যেমন কোন একটি বৃত্তের ব্যাসার্ধ পরিবর্তনের হার, ব্যাসার্ধ বৃদ্ধির হার, যেমন এরকম একটি প্রবলেম হতে পারে। কোন বৃত্তের, আমি সংক্ষিপ্ত করে লিখছি কথাটি, কোন বৃত্তের ব্যাসার্ধ পরিবর্তনের হার সমানুপাতিক হলে দেখাও যে বৃত্তের ক্ষেত্রফল পরিবর্তনের হার ব্যাসার্ধের সমানুপাতিক। ব্যাসার্ধের সমানুপাতিক এইটুকু। তাহলে এখানে আমরা একটু দেখি, সেটি হলো কি, আমরা যদি প্রথমে বলে দিয়েছে ব্যাসার্ধ পরিবর্তনের হার, তাহলে ব্যাসার্ধ পরিবর্তনের হার আমরা বের করব। তার আগে আমরা শুরু করব যে কাজটি, সেটি হলো ধরি বৃত্তের ব্যাসার্ধ এবং ক্ষেত্রফলকে আমরা ধরে নেই। ধরি বৃত্তের ব্যাসার্ধ প্রচলিত স্মল লেটার আর ধরা হয়। তাহলে আমরা এখনই যদি এই কাজ করি, অতএব
ব্যাসার্ধ পরিবর্তনের হার কত হবে? dr বাই ডিটি, কারণ এটি সময়ের সাথে সম্পর্কিত। তাহলে ব্যাসার্ধ পরিবর্তনের হার dr বাই ডিটি যদি হয়, তাহলে এটি আবার বলছে কি সমানুপাতিক, পরিবর্তনের হারটি সমানুপাতিক বিধায় আমরা এই মানটি একটা কিছু কনস্ট্যান্ট ধরে নিতে পারবো। তার মানে প্রবলেম আমরা সব যখন লেখার সময় লিখবো, যদি লিখবো যে যেহেতু ব্যাসার্ধ পরিবর্তনের হার সমানুপাতিক, অতএব আমরা লিখবো dr বাই ডিটি ইকুয়াল টু এটি কনস্ট্যান্ট দিয়ে দেবো ল্যামডা মিউ কে ইত্যাদি, যে কোনো একটি কনস্ট্যান্ট দিব আমরা। এখন আমাদের যে কাজটি সেটি হলো কি বৃত্তের ক্ষেত্রফল পরিবর্তনের হার। তাহলে আমরা জানি অতএব বৃত্তের ক্ষেত্রফল পাবো যদি ব্যাসার্ধ আর ধরে থাকি, বৃত্তের ক্ষেত্রফল আমরা যদি এ নাম দিই, এটা আমরা ধরে নিব, কিংবা যদি আমরা প্রথমে ধরতাম যে বৃত্তের ব্যাসার্ধ এ এবং ক্ষেত্রফল, বৃত্তের ব্যাসার্ধ আর এবং ক্ষেত্রফল এ ধরে নিতে পারতাম, তাহলেও অসুবিধা নেই। ক্ষেত্রফল এ ইকুয়াল টু কত পাবো? আমরা জানি ক্ষেত্রফল পাই আর স্কোয়ার। তাহলে অতএব আগের মতোই ক্ষেত্রফল পরিবর্তনের হার ইত্যাদি ইত্যাদি আমি সংক্ষিপ্ত আকারে লিখছি। অতএব dA বাই ডিটি ইকুয়াল টু আমরা কত পাবো? জি বাই ডিটি, এর মান বসায় পাই আর স্কোয়ার। এখানে একটা জিনিস তোমরা দেখতে পাচ্ছ, আমরা টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করব আর কে, কারণ পাই তো আমার কনস্ট্যান্ট। তাহলে আর স্কোয়ার আমাদের এটি, যেহেতু এই চলক আমরা কি চলকের সাপেক্ষে ডেরিভেটিভ করি, এতক্ষণ ধরে আমরা ফাংশন ডেরিভেটিভ করছি এক্স এর সাপেক্ষে, এবার ডেরিভেটিভ করবো টি এর সাপেক্ষে, কিন্তু এটি হলো আমাদের আর, এটিকে আমরা টি এর মতো মনে করবো, অর্থাৎ এটিকে আমরা মনে করবো টি স্কোয়ার। তাহলে টি স্কোয়ার যদি হতো তাহলে কি হতো? 2t হতো, কিন্তু মুখে বলবো টি, কিন্তু আসলে লিখবো আর। আর কি ঘটনাগুলো আমরা আর কে টি মনে করেছি বিধায় dr বাই ডিটি, এই তো কাজ আমাদের। তাহলে এটিকে আমরা মনে করলাম টি এর মতো মনে করে ডেরিভেটিভ করলাম 2r dr বাই ডিটি। এখন ইকেটা সময় আমরা লিখতে পারি, তাহলে 2 পাই আর dr বাই ডিটির মান আমরা একটা মান ধরে রেখেছি, এই ল্যামডা মান ধরে রেখেছি। তাহলে দিলাম ল্যামডা ইকুয়াল টু 2 পাই এবং ল্যামডা, এরা সবাই কনস্ট্যান্ট, এটা আমাদের জানা জিনিস। তাহলে সেক্ষেত্রে আমরা অতএব লিখবো, অতএব কি লিখবো? তাহলে dA বাই ডিটি কি পেলাম? dA বাই ডিটি ইকুয়াল টু পেলাম, আমরা জানি যে কোন একটি মানে ডি এবং ডিটি এরা, এবং dA বাই ডিটি এবং আর এদের মধ্যে যদি একটি শুধু ধ্রুবকের পার্থক্য থাকে, সেটিকে আমরা এটিকে একটা যে কোনো একটি আমরা কনস্ট্যান্ট কল্পনা করব, এবং সেই ক্ষেত্রে ভ্যারিজ অ্যাজ এটি, এই সম্পর্কটি এটি আমার আর হবে। তার মানে dA বাই ডিটি ভ্যারিজ অ্যাজ আর যদি হয়, তাহলে dA বাই ডিটি কে আমরা কিভাবে লিখি? যদি এরকম প্রবলেমে তোমরা দেখে আসছো, তাহলে dA বাই ডিটি কি লিখি? dA বাই ডিটি ইকুয়াল টু লিখি একটি কনস্ট্যান্ট দিই, সাপোজ কে আর। একই জিনিসই আমরা এদিক থেকে এদিক আসতে পারি, কাজে এদিক থেকে আমরা এদিক এখানে যেতে পারবো, এখানে এই সিদ্ধান্ত এখানে যেতে পারবো। তার মানে আমরা দেখতে পাচ্ছি কি ক্ষেত্রফল পরিবর্তনের হার ব্যাসার্ধের সমানুপাতিক, অর্থাৎ ব্যাসার্ধের উপরে ডিপেন্ড করবে ক্ষেত্রফল পরিবর্তনের হার। তাহলে এটি আমাদের একটি অ্যাপ্লিকেশন বলা যেতে পারে পর্যায়ক্রমিকের। তারপর তোমার পর্যায়ক্রমিকের বিভিন্ন প্রকার প্রবলেম দেখেছো, সেই ক্ষেত্রে আমাদের এরকম আরো কিছু জিনিস যদি আমরা আলোচনা করি, ম্যাক্সিমাম মিনিমা ইত্যাদি তোমরা দেখেছো, সেই ক্ষেত্রে কিছু আমাদের প্রবলেম নিয়ে আলোচনা করা যেতে পারে। যেমন বিভিন্ন ধরনের প্রশ্ন তোমাদের হতে পারে এই ধরনের, সেটি একটু দেখাই যে সৃজনশীল কোশ্চেন গুলো আমাদের কিরকম হয়, এমসিকিউ গুলো কিরকম হতে পারে, সে নিয়ে একটু আলোচনা করি। যেমন এগুলো তোমরা দেখেছো এর আগে, যে যেমন 1 নম্বর প্রশ্নটি দেখো,
লিমিট এক্স টেন্ডস টু 0 4 প্লাস এক্স মাইনাস 4 মাইনাস, এগুলো তোমরা দেখেছো এর আগে যে হর এবং লবকে যদি আমরা ওই যে সংখ্যা দুটিতে বর্গমূল দেওয়া আছে তাদের যদি আমাদের কনজুগেট নাম্বার অর্থাৎ মধ্যখানে যে মাইনাস চিহ্ন আছে হর এবং লবে আমরা প্লাস চিহ্ন দিয়ে যদি এটিকে আমরা গুণ করে দিই তাহলে কিন্তু কাঙ্ক্ষিত রেজাল্ট পেয়ে যাব। এখন প্রশ্ন হচ্ছে যে উত্তরগুলি কেন এইভাবে আসলো, দেখা যাক আমরা একটু প্রবলেম সলভ করে দেখি। লিমিট এক্স টেন্ডস টু 0 4 প্লাস এক্স মাইনাস 4 মাইনাস এক্স ডিভাইড বাই এক্স। তাহলে এটা আমরা বলছিলাম কিভাবে, লিমিট এক্স টেন্ডস টু 0 4 প্লাস এক্স মাইনাস 4 মাইনাস এক্স। তোমরা যখন শর্টকাটে এগুলোকে প্রবলেম সলভ করবে তখন খেয়াল করে দেখো মাইনাস চিহ্ন আছে মধ্যখানে, প্লাস চিহ্ন দিয়ে গুণ করবো তাহলে সরাসরি আমরা বর্গ করে দিতে পারবো। তার মানে এইরকম কল্পনা করে দিতে পারবো আমরা, ডিভাইড বাই এক্স ইন্টু 4 প্লাস এক্স। যদি এটা আমাদের ব্রিফ কোশ্চেনের সলভ করা লাগে তাহলেই 4 মাইনাস এক্স ইত্যাদি এটা। আর যদি অন্য কোনো বা আমাদের সিকিউ এর সাথে থাকে, তত্ত্বীয় যদি প্রশ্ন থাকে তাহলে তোমাকে ধারাবাহিকভাবে তোমরা একটা পর একটা দেখিয়ে দিবে। আর এটা যদি আমাদের এমসিকিউ কোশ্চেন হয় তাহলে শর্টকাটে আমরা দ্রুত একটা রেজাল্ট তৈরি করার চেষ্টা করব। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি লিমিট এক্স টেন্ডস টু 0, তাহলে কত হতে পারে 4 প্লাস এক্স মাইনাস 4 প্লাস এক্স ডিভাইড বাই এক্স ইন্টু 4 প্লাস এক্স প্লাস 4 মাইনাস এক্স এটি। তাহলে এখান থেকে আমরা দেখতে 4 4 কেটে যায়, লিমিট এক্স টেন্ডস টু 0 2x বাই এক্স, তাহলে নিশ্চিত উপরে একটি 2 থাকবে আর হরে থাকবে কত আমাদের 4 প্লাস এক্স প্লাস 4 মাইনাস এক্স ইত্যাদি এই থাকবে। এখন এক্স এর মান যদি 0 বসানো হয় তাহলে কি ঘটনা ঘটবে, অ্যাকচুয়ালি আমরা পাবো 2 বাই রুট 4 মানে 2 আর প্লাস 2, অ্যাকচুয়ালি পাবো 2 বাই 4 ইকুয়াল টু হাফ হবে। এখন প্রশ্ন হলো উত্তর হবে হাফ, তাহলে আমরা এত কিছু লিখছি কেন, 1 লিখছি 1 বাই 4 1 বাই 8 ইত্যাদি ইত্যাদি। 1 কি করে হতে পারে দেখা যাক, এমন প্রশ্ন হতে পারে এখানে 1 কি করে হতে পারে, সেটি হলো এই হাফের এখানে অনেক সময় দেখা যায় যে এই দুটি বিয়োগ এখানে কোনো কারণে চিহ্নের যদি ভুল হয়ে যায়, যোগ বিয়োগ দিতে ভুল হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে দেখা যায় যে একটি অংশ হয়তো অমিট হয়ে যেতে পারে কোনো কারণে, শুধু 2 আসতে পারে, দিয়ে দেখাবে 2 বাই 2 ইকুয়াল টু 1 হতে পারে। আবার 1 বাই 4 কি করে হতে পারে, খেয়াল করে দেখো 1 বাই 4 বলতে আমাদের এই দুটি থেকে 2 2 আসবে আর কাকতালে হবে এখানে আমার 4 4 কেটে গেছে, ওই এক্সিস কেটে যাবে, একটা ঝোঁক থেকে যেতে পারে যার কারণে উপরে হয়তো 2 থাকবে না, এরকম হতে পারে। আবার 8 কি করে হতে পারে 1 বাই, তাহলে দেখো এখানে 4 এখানে 4 দুটি মিলে আবার 4 আর 4 8 হয়ে যেতে পারে, আবার উপরে হয়তো ঝোঁক একটা থাকবে, এক্সিস আমার কেটে গেছে উপরে হয়তো 1 ইত্যাদি, এই কারণগুলো হতে পারে এক্ষেত্রে। তারপরে দেখা যাচ্ছে একটি 1 মাইনাস cos x লিমিট x টেন্ডস টু 0 1 মাইনাস cos x বাই x, এটি নিশ্চিত 0 বাই 0 আকার। এবং আমরা গতদিন আলোচনাতে দেখেছি যে 0 বাই 0 আকার যদি হয় তাহলে সেটিতে আমাদের এল হসপিটাল ফর্মুলা প্রয়োগ করা যায়, সেই অনুযায়ী আমরা এভাবে দ্রুত করতে পারি। x টেন্ডস টু 0, 1 এর জন্য ডেরিভেটিভ করলে 0 হয়ে যাবে, cos x এর জন্য প্লাস sin x হয়ে যাবে, আর হরের ডেরিভেটিভ করলে 1, কারণ পৃথক পৃথক ডেরিভেটিভ হর এবং লব পৃথক পৃথক ডেরিভেটিভ হয়, তোমরা আবার u বাই v আকারে ডেরিভেটিভ করতে চাও না, এটা উপরে অর্থাৎ লবের ডেরিভেটিভ হবে আলাদা, হরের ডেরিভেটিভ হবে আলাদা। তাহলে এবার যদি আমরা এখন আমাদের কি হবে, x এর মান যদি 0 বসিয়ে দিই তাহলে এটি মান 0 দিবে, তো 0 একটি ভ্যালু, কাজে কোনো সমস্যা নেই, 0 বাই 1 আর কি, 0 বাই 1 মানে 0, তার মানে এই মানটি মান দিবে 0, তাহলে 0 একটি উত্তর আসে। এখন প্রশ্ন হলো বাকি মানগুলি কি করে আসলো আমাদের। এখন যদি আমরা লোপিতাল প্রয়োগ না করি, সরাসরি যদি আমরা এইভাবে করি অঙ্ক, তাহলে কি হবে, লিমিট x টেন্ডস টু 0 1 মাইনাস cos x এর জন্য পাবো 2 sin স্কয়ার x বাই 2 ডিভাইড বাই x। এখন আমরা এইরকম ফর্মুলাতে চলে যাই, লিমিট আমরা বলেছিলাম যে x বাই 2 টেন্ডস টু 0 করা যেতে পারে, থিটা আমার এখন x বাই 2, তাহলে 2 একটি আছে আমার sin x বাই 2 ডিভাইড বাই x বাই 2, যদি হোল স্কয়ার করে দিই তাহলে উপরের স্কয়ার হবে, কিন্তু হরে দেখা যায় একটি স্কয়ার বেশি হয়ে গেছে, এবং এখানে আবার 1 বাই 4 অর্থাৎ আমার এখানে ছিল 2, এইটি 2 কিন্তু আমার অর্থাৎ এখানে তাহলে আমার বেশি লেখা হয়ে গেছে কত হরে, তাহলে আমাদের একটি 2 দেওয়া লাগবে।
তার মানে এখানে আমাদের এক্স স্কোয়ার বাই 4 হয়ে যাবে, একটি কেটে যাবে, তার মানে সেই ক্ষেত্রে আমাদের দাঁড়াবে এটি 4। তো এটা আরো হবে কি, হরে ছিল আমার একটি এক্স স্কোয়ার আছে এক্স স্কোয়ার, তার মানে এক্স থেকে যাবে। তাহলে এখানে আমার একটি কাজ করতে হবে, লিমিট 2 কে যদি আমরা বাইরে দিয়ে আপত্তি নেই, এক্স টেন্ডস টু 0, একটি এক্স থেকে যায়, শেষ পর্যন্ত এ মানটি 1 হবে এবং এক্স অ্যাকচুয়ালি এ মানটি 0 হবে, তার মানে এটি উত্তর সঠিক, 0 উত্তরই ঠিক আছে। তারপরে ln 1 মাইনাস এক্স বাই এক্স ইত্যাদি, এটি দেখেছিলাম তোমাদের ln 1 মাইনাস এক্স এর সিরিজ, গত দিন আমরা 1 মাইনাস এক্স এর সিরিজ বের করেছি। সেক্ষেত্রে বলেছিলাম যে প্রতিটি টার্মই কিন্তু আমাদের মাইনাস হয়ে যায়। আমরা যদি লিখি এইভাবে সরাসরি, লিমিট এক্স টেন্ডস টু 0 ln 1 মাইনাস এক্স বাই যদি এক্স বলি, এটিকে সরাসরি আমরা এক্স এর মান যদি আমরা 0 বসাই তাহলে 0/0 হয়। এটিকেও আমরা লপিতাল ফর্মুলা প্রয়োগ করতে পারি, এল হসপিটাল প্রয়োগ করতে পারি, অথবা আমরা সরাসরি যদি ln 1 মাইনাস এক্স এর সিরিজ বসাই দিই তাহলে পাবো লিমিট এক্স টেন্ডস টু 0 মাইনাস এক্স স্কোয়ার বাই 2 মাইনাস এক্স কিউব বাই 3 মাইনাস ইত্যাদি ডিভাইডেড বাই এক্স। আমরা এখানে দেখতে পাচ্ছি একটি এক্স কে যদি আমরা কমন নিয়ে উপরে ক্যান্সেল করে দিই তাহলে শেষ পর্যন্ত আমাদের উত্তর পাবো -1। এটি তাহলে খেয়াল করে দেখো, একটি -1 উত্তর আছে, 0 আছে, 1 ইত্যাদি ইনফিনিটি ইত্যাদি আছে, তাহলে সেক্ষেত্রে আমাদের এটি হওয়া সম্ভব। তারপরে sin ax বাই tan bx ইত্যাদি এগুলো আছে। তারপরে আরো এগুলোর সাথে তোমাদের পরিচয় হয়েছে, এগুলো তোমরা চেষ্টা করলে পারবে আশা করি। এবং একাধিক ভাবে যদি আমরা এই গুলো দেখি, ডেরিভেটিভ যেমন এখানে একটা রুট ওভার dx cos root x, এটিকে যদি আমরা ডেরিভেটিভ করি, এটা যদি আমাদের ব্রিফ কোশ্চেনে থাকে, এমসিকিউ থাকে, তাহলে আমাদের কি হবে? তাহলে নিশ্চিত এটিকে আমরা ডেরিভেটিভ করি। ডেরিভেটিভ করলে কি হবে? আমরা এটাকে কি মনে করো? cos x মনে করো। ডেরিভেটিভ কি হয়? মাইনাস sin x, অর্থাৎ sin root x। আর কি করা লাগে? ddx root x। এখন এগুলোকে আমরা সংক্ষিপ্ত আকারে যেহেতু করা লাগবে, আমরা একদিকে দেখিয়েছিলাম, বলেছিলাম যে root x এর ডেরিভেটিভ 1/2 root x, এটা মুখস্থ করে দিতে হবে, কারণ এটা বারবার আমাদের ঝামেলা করবে, বারবার আসবে। অর্থাৎ root x equal to 1/2 root x, এটা তোমরা দেখেছো অবশ্যই, কিছু না, x এর পাওয়ার হাফ করে দিয়ে পাওয়ার সামনে হাফ আসবে, x টু দি পাওয়ার হাফ মাইনাস 1 ইত্যাদি করে দিয়ে আমার হয়ে যাবে। তাহলে মাইনাস কি লিখবো? sin root x into 1/2 root x, এটি আমাদের অ্যাকচুয়ালি উত্তর। এখন বাকি যে উত্তরগুলি দেওয়া আছে সরাসরি এখন তোমাকে ফাঁকি দিতে পারে। cos root x এর ডেরিভেটিভ সরাসরি তোমাকে, তুমি জানো cos x এর ডেরিভেটিভ মাইনাস sin x মাইনাস sin root x, এটি একটি উত্তর দিতে পারে। আবার এখন তোমার যদি মাথাতে থাকে যে না root x কে ডেরিভেটিভ করা লাগবে, তাহলে সেক্ষেত্রে ফাংশন তোমাকে root x এর ডেরিভেটিভ 1/2 root x, হয়তো 2 ভুলে গিয়ে শুধু root x। আবার দেখা যেতে পারে যে 2 মাইনাস, আবার মাইনাস কোনো কারণে এভাবে 2 root x এখানে না দিয়ে, 2 না দিয়ে এখানে না, 2টা এখানে না হয়ে অনেক সময় দেখা যাবে এখানে হয়তো ভুল করে হতে পারে। এটা হলো তোমাকে ধোঁকা দেওয়ার জন্য, এটা করতে পারে, বলা যায় না, তাহলে সেটাও আমাদের হতে পারে। আবার এরকম প্রবলেমগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, মানে বক্ররেখার কোথাও যদি অবিলম্বে বা স্পর্শকের ঢাল ইত্যাদি ইত্যাদি বের করতে বলে, তাহলে y equal to x square minus x plus 1, এটি বলছে কি 2, 3 বিন্দুতে অবিলম্বের ঢাল নির্ণয় করতে বলছে। তাহলে আমাদের স্পর্শকের ঢাল আমরা বের করব। স্পর্শকের ঢালের সাথে অবিলম্বের ঢালের সম্পর্ক আমাদের জানা আছে, তাহলে স্পর্শকের আমরা ঢাল বের করব আগে। তাহলে প্রথমে আমরা দেখব, তাকে ডেরিভেটিভ করব, তার আগে তোমাকে একটু চেক করে নিতে হবে। সেটি হলো কি, যে বিন্দুতে স্পর্শক অঙ্কন করার কথা বলছে বা ঢালের কথা, অবিলম্বের কথা বলছে, সে বিন্দুতে আসলে ওই বিন্দুতে এই সমীকরণ সিদ্ধ করে কি না। যদি না করে উত্তর তুমি পাবে না। সেক্ষেত্রে খেয়াল করে দেখো, y equal to আমরা লিখেছি, তাহলে এখানে y এর মান কত? 3 equal to x স্কোয়ার মানে 2 স্কোয়ার মাইনাস 2 প্লাস 1 ইকুয়াল টু কত হয়? 4 মাইনাস 2 প্লাস 1 5, তার মানে
বিন্দুটি ঠিক আছে। এখন যদি এই কাজ করতো 2 2 বিন্দুতে, নিশ্চিত এই বিন্দুটি ভুল দেওয়া আছে এবং অর্থাৎ এই বিন্দুতে স্পর্শক বা অভিলম্বর কোনো মান পাওয়া যাবে না। এই কথাটি একটু খেয়াল করবে তোমরা। আগে ফার্স্টে কিন্তু চেক করে নেবে যে ওই বিন্দুটি আসলে ওই রেখাকে সিদ্ধ করে কিনা। যদি না করে উত্তর আসবে না। তাহলে খুব সাবধানে। তাহলে আমরা চেষ্টা করে দেখি। আমরা প্রথমে কি করব, স্পর্শকের সমীকরণ অর্থাৎ dy বাই dx ইকুয়াল টু পাবো 3x মাইনাস 1। এখন আমাদের যে কাজ হবে সেটি হবে কি, আমরা এটি কি বের করছি, ওই বক্ররেখার স্পর্শকের আমরা ঢাল পাচ্ছি। অর্থাৎ কোন বিন্দুতে আমরা ডেরিভেটিভ করছি, অর্থাৎ ওই বিন্দুতে স্পর্শক অঙ্কন করছি। স্পর্শকটি x অক্ষের সাথে যে কোণ তৈরি করছে তার রিটার্নের মান, সেটি আমাদের ঢাল m বা dy বাই dx। তাহলে আমরা বলবো কি, dy বাই dx কিভাবে বলবো, 2 3, অর্থাৎ 2 3 বিন্দুতে ল্যাঙ্গুয়েজ দিয়ে লেখা যেতে পারে। এটা তার সংক্ষিপ্ত আকার। অর্থাৎ লিখবো 2 3 বিন্দুতে ঢাল, স্পর্শকের ঢাল কিংবা সরাসরি ঢাল, এবং সেটি কিন্তু স্পর্শকের ঢাল। তাহলে সেক্ষেত্রে আমরা 2 3 তে কত পাবো, আমরা x এর মান পাচ্ছি 2 4 বিয়োগ 1, এখানে y নাই, ঝামেলা নেই, 3। তাহলে অ্যাকচুয়ালি স্পর্শকের ঢাল আমার হলো 3। এবং স্পর্শক এবং অবিলম্ব তোমরা নিশ্চিত দেখেছো, একটি ক্লাসে তোমরা পেয়েছো। স্পর্শক এবং অবিলম্ব, আমি কোন বিন্দুতে, এই বিন্দুতে যদি স্পর্শক অঙ্কন করি, এই স্পর্শকের উপরে অসংখ্য লম্ব রেখা অঙ্কন করা যায়। তাহলে একটি রেখার উপরে আরেকটি অসংখ্য লম্ব অঙ্কন করা যাবে। স্পর্শক যে বিন্দুতে ওই রেখাটিকে স্পর্শ করেছে, সেই বিন্দুতে যে লম্বটি পাবো আমরা, সে লম্বটির নামই হচ্ছে অভিলম্ব। এটি খেয়াল করবে, এটি স্পর্শক ট্যানজেন্ট, আর এটি হচ্ছে অভিলম্ব নরমাল। এটি খেয়াল করা লাগবে। তাহলে আমরা এটা ঢাল পেয়েছি, এই রেখার ঢাল পেয়েছি 3। তাহলে এটা ঢাল কত পাবো আমরা জানি, দুটি রেখা পরস্পর লম্ব হলে কি হয়, তাদের ঢাল দয়ের গুণফল -1 হয়। কাজেই আমরা এখন পাবো অভিলম্বের ঢাল কত পাবো, -1/3। কারণটা কি, স্পর্শকের ঢাল 3, অবিলম্বের ঢাল -3, দুটি গুণফল -1। এই বিধি অনুযায়ী আমরা তাহলে -1/3 পাবো। বাকিগুলো 3 ইত্যাদি -3 1/3 এই ভুল উত্তরগুলো দেওয়া, সেই কারণেই তোমাকে ধোকা দেওয়ার জন্য, যে সেটি আসলে তুমি ঝোঁকে অনেক সময় বলতে পারো। তোমার কাছে অবিলম্বের ঢাল চেয়েছে, তুমি ঝোঁকে স্পর্শকের ঢাল বের করতে পারো। আবার স্পর্শকের ঢাল 3 পেয়েছো, আবার অবিলম্বের ঢাল মনে করে সেটিকে উল্টিয়ে গিয়ে আবার তুমি -3 করতে পারো ইত্যাদি। এই ভুলগুলি হতে পারে। আরো একটি প্রবলেম দেখো, cos 3x এর n-তম, আমি একটু আগে দেখিয়েছিলাম যেটি, সেটি হলো cos ax এর n-তম অন্তরজ। এবার এটা আসছে cos 3x, একইভাবে আসবে cos 3x এর n-তম অন্তরজ, এর n-তম অন্তরজ। n-তম অন্তরজ আগের মতোই। তার মানে আমাদের ভেরিফ কোশ্চেনে এখন সিদ্ধান্ত নিতে হবে। আমরা একটু আগে দেখেছিলাম cos ax এর জন্য পেয়েছিলাম, এটি আমি তোমাদের করতে বলেছিলাম, a⁴n পেয়েছিলাম। তার মানে এখানে আমরা পাবো 3⁴n। আগের মতো আমরা এটি পাবো, এই ডেরিভেটিভ করলে পাবো। তাহলে এটিও তোমাদের দেয়া থাকলো, এটির কি উত্তর হবে তোমরা এটিও বের করবে। যে প্রবলেমটি তোমাদের দেওয়া হয়েছে n-তম মান বের করতে, তাহলে সেই মানটি ঠিক একইভাবে এখানেও পাওয়া যাবে। তারপর তোমরা দেখো সন্ধিবিন্দু, অর্থাৎ f(x) যদি একটি ফাংশন দেওয়া থাকে, তার সন্ধিবিন্দুগুলি কোথায়, তাহলে সে বিন্দুগুলি এখন তাকে আমরা একবার ডেরিভেটিভ করব। একবার ডেরিভেটিভ করে সেই ক্ষেত্রে আমরা ডেরিভেটিভের মান 0 বসালে x এর যে মানগুলি পাওয়া যাবে, x এর এই মানগুলি আবার ওই ফাংশনে বসিয়ে দিলে y এর মান পাবে। সে মানগুলিকে বলা হয় সন্ধিবিন্দু। অর্থাৎ কোন কোন বিন্দুতে, কোন বিন্দুগুলোতে ওই ম্যাক্সিমাম বা মিনিমাম মান পাওয়া যায়। আর আমরা সাধারণত বের করি x এর মান দিয়ে ম্যাক্সিমাম মিনিমাম মান বের করি, কিন্তু x এবং y অর্থাৎ নির্দিষ্ট বিন্দু যদি চাই, তাহলে সেক্ষেত্রে তোমাকে ওই x এর মানগুলি ওই ফাংশনে বসিয়ে দিয়ে যে বিন্দুগুলি পাবে, সে বিন্দুগুলির নাম হবে সন্ধিবিন্দু। তার মানে f(x) যদি
3x² মাইনাস 6x প্লাস 4 হয়, তাহলে এই ফাংশনটির কোন কোন জায়গাতে ম্যাক্সিমাম বা মিনিমাম মান পাওয়া যাবে সেই মানগুলি ক্ষেত্রে আমাদের ওই বিন্দুগুলি নির্ণয় করতে হবে। তাহলে আমরা কি বলবো, অতএব f dash x equal to 6x minus 6। এখন আমরা বলবো ক্ষুদ্রতম বা বৃহত্তম মানের জন্য, লঘুমান, গুরুমান ইত্যাদি জন্য আমরা কি পাই, f dash x equal to 0 পাই, যেটি আমি গত ক্লাসে তোমাদের বলেছিলাম যে একেবারেই তোমার টপ বিন্দুতে কিংবা বটম যে কোনো বিন্দুতে হোক না কেন, সেক্ষেত্রে স্পর্শক আমি এখানে মান চাইলেও স্পর্শক x অক্ষের সমান্তরাল হবে, এখানে মান চাইলেও স্পর্শক x অক্ষের সমান্তরাল হবে, সেক্ষেত্রে ঢালের মান 0 হয়ে যাবে। আর একবার ডেরিভেটিভ করা মানে কি, আমরা ওই বিন্দুতে ঢাল বের করি, তো ঢালের মান 0 হবে। তাহলে অতএব আমরা কি লিখবো, 6x minus 6 equal to 0, 6 ক্যান্সেল করলে হবে x minus 1 equal to 0, অতএব x equal to 1। এখন x এর মান আমরা এখানে বসাবো, x এর মান এখানে বসিয়ে দিয়ে আমরা y এর যে মানটি পাবো দিয়ে সব মিলিয়ে, তাহলে অতএব আমরা কি পাবো, fx কিংবা y ইকুয়াল টু x এর মান 1 বসালে 3 মাইনাস 6 প্লাস 4 ইকুয়াল টু হবে তাহলে 1 হবে। তাহলে অতএব সন্ধিবিন্দুটি অ্যাকচুয়ালি হবে 1 1। এখন প্রশ্ন হলো 1 1 সন্ধিবিন্দু, তাহলে এতগুলো বিন্দু দেওয়া আছে, ভুল উত্তর কিভাবে আসে আমরা একটু চেক করতে পারি। সেটি হলো কোনো কারণে যদি আমার এইখানে একটু মিস্টেক হয়ে যায়, অর্থাৎ x minus 1 equal to 0, x equal to 1 হয়ে যদি এটি -1 হয়ে যায়, তাহলে কি ঘটনা ঘটবে, এটি যদি তোমার কারণে ভুল হয়ে কোনো কারণে x এর মান যদি -1 হয়, তাহলে সেটা কি দাঁড়াবে, তাহলে 3 প্লাস হয়ে যাবে 6 প্লাস হয়ে যাবে 4, তাহলে 13 হয়ে যাবে ইত্যাদি। তার মানে এখানে আমাদের বিরাট একটি ভুল হতে পারে, অথবা লিখতে গিয়ে আমাদের অনেক সময় ভুল হতে পারে যে x এর মান যদি -1 হয়। এটি জাস্ট 4টি উত্তর দেওয়ার জন্য এভাবে তোমাদের কিছু ভুল উত্তর দেওয়া আছে, যেটি কখনো কখনো তোমাদের ভুল হতে পারে সেই কারণে। তো যাই হোক, এরকম ব্রিফ কোশ্চেনের শেষ নেই, অসংখ্য ব্রিফ কোশ্চেন পাওয়া যাবে তোমাদের বিভিন্ন বইয়ে, বিভিন্ন রকম প্রশ্ন দেওয়া থাকবে। সৃজনশীল কোশ্চেনগুলো আমাদের এরকম যদি আলোচনা করা যেতে পারে, অর্থাৎ সিকিউ গুলি এমন হতে পারে, যেমন একটি প্রবলেম দেখতে পাচ্ছ, সেটি হলো তিনটি ফাংশন দেওয়া আছে fx ইকুয়াল টু, তোমাদের জানা জিনিস এগুলি, তোমাদের এগুলাকে সমন্বয় করে নিতে হবে, gx ইকুয়াল টু 1/sin x এবং hx ইকুয়াল টু x। এই তিনটি ফাংশন তোমাকে উদ্দীপকে দেয়া থাকবে। এখন 1 নাম্বারটা দেখতে পাচ্ছ তোমরা, সেটা হর লবকে উপরে আমরা গুণ করলে পেয়ে যাবো। 2 নাম্বারটা নিয়ে আলোচনা করি, মূল নিয়মে x এর সাপেক্ষে fx/gx এর মান অন্তরজ। তাহলে fx/gx এর যদি আমরা অন্তরজ করি, fx/gx ইকুয়াল টু কি হবে, fx হলো আমাদের 1/cos x, gx তাহলে উল্টিয়ে দিই sin x ইকুয়াল টু অ্যাকচুয়ালি হবে tan x। এটি তোমাকে বের করতে হবে, এবং fx/gx উল্টাপাল্টা করতে গিয়ে যদি এই মানটি আবার ভুল হয়ে যায়, তাহলে তো প্রথমেই চলে যাবে। এখন tan x এর আমাদের মূল নিয়মে অন্তরজ বের করতে হবে। তাহলে আমরা শুরু করে দেব, যে ধরি y ইকুয়াল টু fx ইকুয়াল টু tan x, তাহলে অতএব আমরা পাই f of x প্লাস h ইকুয়াল টু tan x প্লাস h। এগুলা তোমাদের বের করা আছে, তারপরেও শেষবারের মতো আরো একটা সুযোগ। তাহলে অতএব আমরা কি লিখবো, সংজ্ঞা অনুযায়ী কি লিখবো, dy/dx ইকুয়াল টু আমরা জানি লিমিট h টেন্ডস টু 0 f of x প্লাস h মাইনাস f of x ডিভাইডেড বাই h। এখানে তোমরা লিখতে পারো মূল নিয়মের সংজ্ঞা অনুযায়ী অথবা সরাসরি সংজ্ঞা অনুযায়ী, তাহলে জিনিসটি কমপ্লিট হয়ে যায়। এটি আমাদের ফর্মুলা। তাহলে অতএব আমরা কার্ভ, অতএব আমরা ddx কার্ভ বের করবো আমরা tan x এর লিমিট
h tends to 0, tan x plus h minus tan x divided by h। এই তো শুরু হলো আমাদের কাজ। তাহলে আমরা এখন এখান থেকে যে কাজটি করব সেটি tan কে আমরা sin বাই cos করে ভেঙে দেব। h tends to 0, sin x plus h by cos x plus h, 1 by x আমরা সামনে নিতে পারি ইচ্ছা করলে, 1 by h কে, মাইনাস sin x by cos x, এই তো আমাদের equal to limit h tends to 0, 1 by h, এটিকে লসাগু করলে আমরা পাবো sin x plus h। তার আগে আমরা একটু মনে করিয়ে দিই, tan x কে ডেরিভেটিভ করলে আমরা পাবো sec স্কয়ার x। অ্যাকচুয়ালি এই উত্তরটি পাবো আমরা, এটা আমাদের জানা জিনিস। tan x এর ডেরিভেটিভ হবে sec স্কয়ার x। আমরা এইভাবে ফর্মুলা প্রয়োগ করে sec স্কয়ার x যদি না পাই তাহলে কিন্তু আমাদের ভুল হয়ে যাবে। তাহলে sin x plus h into cos x minus cos x plus h sin x divided by cos x plus h into cos x। আমরা এখন ত্রিকোণমিতির যে ফর্মুলাগুলি শিখেছি সেই পুঁজিগুলি এখন আমাদের কাজে লাগাতে হবে। লিমিট h tends to 0, 1 by h, এটি sin a cos b minus cos sin b, sin of a minus b, x plus h minus x divided by cos x plus h into cos x equal to limit h tends to 0, এখানে আমরা দেখতে পাচ্ছি sin h। আমি একটু যদি সংক্ষিপ্ত করতে যাই তাহলে এটি এখানে দিতে পারি, আর বাকি লিমিট আমার থেকে যাবে 1 বাই লিমিট h tends to 0, 1 বাই cos x plus h এবং cos x। আমাদের কোনো ঝামেলা নেই, এই মানটি আমরা 0 পাবো, 1 পাবো। আর এখান থেকে লিমিট যদি আমরা বসাই দিই, h এর মান 0 বসাই দিই, তাহলে 1 বাই cos স্কয়ার x পাবো, দিস sec স্কয়ার x। এই তো, তাহলে আমাদের মান ঠিক আছে। তাহলে আমাদের এটি গেল। তাহলে এখানে আমরা মোটামুটি দেখছি। তারপরে একটি আসি দেখাও যে এইচ এক্স প্লাস 1 বাই এইচ এক্স এর গুরুমান লঘুমান, গুরুমানই আবার লঘুমান চেতে বৃহত্তর, এরকম প্রবলেম তোমরা আশা করি দেখেছো। সেক্ষেত্রে আমরা দেখবো কি, যে ম্যাক্সিমাম মিনিমাম মান বের করে দেখবো যে ম্যাক্সিমাম মানটা আবার মিনিমাম মানের চাইতে ছোট হয়ে যায়। এটা একটা ব্যতিক্রমী অঙ্ক, অর্থাৎ এরকম y ইকুয়াল টু x প্লাস 1 বাই এক্স ইত্যাদি, এটাকে আমরা বা এফ এক্স ধরবো। তাহলে এটিকে বা ডেরিভেটিভ করবে, একবার ডেরিভেটিভ করে তার মান বসাবো ইত্যাদি। এফ ড্যাশ এক্স ইকুয়াল টু এফ এক্স ইকুয়াল টু এটি, এফ ড্যাশ এক্স ইকুয়াল টু 1 মাইনাস 1 বাই এক্স স্কোয়ার হবে। এটিকে আমরা যদি লসাগু করে দিই এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স স্কোয়ার, তাহলে প্রথম ডেরিভেটিভ 0 হয়ে যাবে। তার অতএব আমরা এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু 0 বসাবো। সেখান থেকে এক্স স্কোয়ার ইকুয়াল টু আমাদের 1 হবে। এখান থেকে অতএব এক্স এর মান পাবো আমরা প্লাস মাইনাস 1। এই মানগুলো আমরা আবার এটাকে আবার ডেরিভেটিভ করবো। তো কারণ জানো তোমরা দুইবার ডেরিভেটিভে এই মানগুলি বসাতে হবে। তাহলে দুইবার ডেরিভেটিভ করলে এখান থেকে আমরা পাবো ইত্যাদি ইত্যাদি। সেক্ষেত্রে মানগুলা এক্স এর মান একটা 1 এবং একটা মাইনাস 1 বসালে আমরা সেক্ষেত্রে দেখাবো যে কোন কোন মানের জন্য এটি ম্যাক্সিমাম মিনিমাম মান দিবে। মান দুটি বের করে দেখাবো যে কাকতালীয় হবে বড় মানটি ছোট মানের চেয়ে ছোট হয়ে যাবে ইত্যাদি। তো যাই হোক, এখানে আজকের মতো তোমাদের এই আলোচনাটা শেষ করছি। আশা করি তোমরা পরবর্তীতে আবার আলোচনা অনুসরণ করবে। সে পর্যন্ত তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।